চুলোর উপর হাঁড়িতে বসানো পানি টকবক করে ফুটছে। মাঝে মাঝে পানির ছিটে এসে গরম চুলোয় পড়াতে কিছুটা আওয়াজ সৃষ্টি হচ্ছে, কিন্তু সেদিকে রাইয়ের কোনো খেয়াল নেই। সে চুলোয় পানি বসিয়ে আনমনে কফির মগের মধ্যে কফি আর চিনি দিয়ে মিক্স করছে আর স্বপ্নের কথা ভাবছে। কি রে, কি ভাবছিস? হঠাৎ ফাইজার কথা শুনে রাই চমকে উঠল। ফাইজাকে সামনে দাঁড়িয়ে থাকতে দেখে কিছুটা তুতলিয়ে বলল, কই কিছু না তো। রাইয়ের কথা শুনে ফাইজা ভ্রু কুচকে রাইয়ের দিকে তাকিয়ে বলল, বললেই হলো কিছু না। কিছু যদি নাই ভাবিস তাহলে দাঁড়িয়ে দাঁড়িয়ে গ্যাস অপচয় করছিস কেন? ফাইজার কথা শুনে রাই হাতে থাকা কফির মগটা রেখে তড়িঘড়ি চুলো বন্ধ করল। কিছুটা মিনমিনে গলায় বলল, কফি করব তো, তাই একটু বেশি করে পানি ফুটিয়ে নিচ্ছিলাম। রাইয়ের উত্তর ফাইজার পছন্দ হলো না। ফাইজা কপালে ভাঁজ ফেলে বলল, তাই? রাই ফাইজার কথাটা যেন শুনেও শুনল না। সে কফি বানাতে ব্যস্ত হয়ে পড়ল। রাইকে চুপ থাকতে দেখে ফাইজা পুনরায় জিজ্ঞেস করল, কি রে, কথা বলছিস না কেন? রাই কফির মগটা হাতে নিয়ে ব্যস্ততা দেখিয়ে বলল, তোর ভাইয়া কফির জন্য বসে রয়েছে, আসছি। কথাটা বলে এক মুহূর্ত দেরি না করে কিচেন থেকে বের হয়ে গেল। রাই যে ফাইজার কথা এড়িয়ে চলে গেল সেটা ফাইজার বুঝতে ভুল হলো না। বেডের মধ্যে কাঁচোমাচো হয়ে বসে রয়েছে দীপা বেগম। তার সামনেই ট্রেতে রয়েছে গরম স্যুপের বাটি। দীপা বেগম গরম স্যুপের বাটির দিকে তাকিয়ে বারবার শুকনো ঢোক গিলছে আর অসহায় চোখ পাশে টুলের উপর বসে ফাহাদের দিকে তাকাচ্ছে। কিন্তু সেদিকে ফাহাদের কোনো ভাবান্তর নেই। ফাহাদ এক মনে তার হাতে থাকা ফোনের মধ্যে স্ক্রল করতে করতে বিরক্ত হয়ে বলল, ফুপি, তোমার এই ভীতু চেহারা দেখতে দেখতে আমি টায়ার্ড হয়ে গেছি। প্লিজ এই নাটক অফ করো তো। অন্তত তুমি তো আমার সাথে একটু নর্মাল ব্যবহার করো। ফাহাদের কথা শুনে দীপা বেগমের চোখ কোটার বাইরে থেকে বের হয়ে আসার উপক্রম হয়ে গেল। মনে মনে বলতে লাগলো, বলে কি এই ছেলে, এর সাথে করব নর্মাল ব্যবহার? এ আমার সাথে যে ব্যবহার করেছে ভাবতেই আমার শরীর কেঁপে ওঠে। মনে তো হয় না এর সাথে আর কোনোদিন নর্মাল ব্যবহার করতে পারবো। সেদিন ফাহাদ দীপা বেগমের হাতের উপর ছুরি চালিয়ে ক্ষান্ত হয়নি। তার থেকে কথা গোপন করার জন্য জোর করে গরম স্যুপ তার মুখের মধ্যে ঢেলে দিয়েছে। স্যুপ যাতে ফেলে দিতে না পারে তার জন্য মুখ চেপে ধরে রেখেছে। তার কাজে দীপা বেগম গলা কাটা মুরগির মতো ছটফট করছে। পুরনো কথা ভাবতেই দীপা বেগমের শরীর পুনরায় কাঁটা দিয়ে উঠল। মঞ্জুর ভাইয়ের গ্রামের বাড়ি অ্যাড্রেস জানো? হাতে থাকা ফোনটা পকেটে রাখতে রাখতে কথাটা বলল ফাহাদ। ফাহাদের কথা শুনে দীপা বেগম কিছুটা নড়ে চড়ে বসল। ফাহাদের দিকে তাকিয়ে দুদিকে মাথা নাড়িয়ে না করল, মানে সে জানে না। সাথে সাথে ফাহাদের মুখটা রাগে লাল হয়ে গেল। ফাহাদের রাগী চেহারার দিকে তাকিয়ে দীপা বেগম শুকনো ঢোক গিলে মিনমিনে গলায় জিজ্ঞেস করল, কি হয়েছে ফাহাদ বাবা? মনসুর মায়ের যে ঠিকানা দিয়েছি সেখানে তাকে পাওনি? ফাহাদ দীপা বেগমের কথা শুনে রাগী গলায় বলল, না পাইনি। আমার লোক যাওয়ার আগে সে পালিয়েছে। আর এসব হয়েছে তোমার জন্য। তুমি যদি আমার থেকে কথাটা গোপন না করতে তাহলে কিছুই হতো না। কথাগুলো বলে ফাহাদ রাগ দেখিয়ে সেখান থেকে হনহন করে চলে গেল। আলিশান বিশাল বড় এক কামরার মধ্যে ফাহাদের একটা ছবির উপর ছুরি দিয়ে একের পর এক দাগ কাটছে একটা মেয়ে। মুখে রয়েছে তার রহস্যময়ী হাসি। মেয়েটি দাগ কাটছে আর বিড়বিড় করে বলছে, খুব কষ্ট হচ্ছে তোমার, তাই না জান? আমারও হয়েছিল যখন তুমি আমার ভালোবাসা প্রত্যাখ্যান করে আমাকে ফিরিয়ে দিয়েছিলে। আমার কষ্টটা তখন অনুভব করতে না পারলেও এখন তো বুঝতে পারছো সেদিন আমার কতটা কষ্ট হয়েছিল। তুমি জানো জান, তোমার কষ্ট দেখলে, তোমার ওই অসহায় ফেসটা দেখলে এখন আর আমি আগের মতো কষ্ট পাই না। কেন যেন আর মনের মধ্যে একটা শান্তির স্রোত বয়ে যায়। তুমি জানো, আমি এখন চাই, খুব করে চাই তুমি আরো জ্বলে পুড়ে ছাড় খাড়াও। তোমার পাখির বিরহে এতটাই পড়েছে, তোমার মনের ঘরে তোমার পাখির জন্য তিলে তিলে গড়ে ওঠা সমস্ত শক্ত অনুভূতি তার বিরহে চলতে চলতে বিলীন হয়ে যায়। তারপর না হয় আমি এসে তোমার সেই পোড়া ঘরে নতুন করে আবার পাগলাটে ভালোবাসা দিয়ে একটু একটু করে গড়ে তুলব, যেখানে থাকবে শুধু আমার জন্য সকল অনুভূতি, শুধু আমার জন্য। অবশেষে তীব্র অপেক্ষার প্রহর শেষ করে রাই কফির মগ হাতে নিয়ে রুমে প্রবেশ করল।
রায়কে আসতে দেখে তীব্র এমন একটা ভাব নিয়ে ল্যাপটপের দিকে তাকিয়ে রইল। মনে হচ্ছে সে খুব মন দিয়ে নিজের কাজে ডুবে রয়েছে। আশেপাশে কি হচ্ছে না হচ্ছে সেদিকে তার কোনো খেয়াল নেই। রায় গুটি গুটি পায়ে তীব্রের সামনে গিয়ে কাঁপা কাঁপা হাতে কফির মগটা তীব্রর দিকে বাড়িয়ে দিয়ে বলল, আপনার কফি। তীব্র ল্যাপটপের দিকে চোখ রেখেই ভাব নিয়ে বলল, তুমি তাহলে কফি নিয়ে এসেছো? আমি তো মনে করেছিলাম কফি বানাতে আজকে দিনটাই পার হয়ে যাবে। তীব্র কথাটা বলে ল্যাপটপের থেকে চোখ সরিয়ে মাথা উঁচু করে রায়ের চেহারার দিকে তাকালো। তীব্রর কথার প্রতি উত্তরে রায় কিছু না বলে চুপ করে দাঁড়িয়ে রইল। তীব্র রায়কে একটা মুচকি হাসি উপহার দিয়ে রায়ের হাত থেকে কফির মগটা নিতে গেলেই তীব্র হাসি খুশি মুখটা মলিন হয়ে গেল। রায়ের হাতের দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে গম্ভীর গলায় বলল, হাতে কি হয়েছে? তীব্রর গম্ভীর গলার কথা শুনে রায় নিজের হাতের দিকে তাকালো। হাতের এক জায়গায় কিছুটা লাল হয়ে গেছে। রায় মাথায় জোর দিয়ে মনে করার চেষ্টা করতে লাগলো কিভাবে হাতের এখানে লাল হয়েছে, কিন্তু কোনোভাবেই মনে করতে পারল না। রায়ের ভাবনার মাঝেই তীব্র নিজের কোল থেকে ল্যাপটপটা সাইডে রেখে উঠে দাঁড়ালো। বেড টেবিলের ড্রয়ার খুলে কিছু একটা খুঁজতে লাগলো। রায় গুটি গুটি পায়ে তীব্রর সামনে গিয়ে কফির মগটা বেড টেবিলের উপর রেখে কোনো কথা না বলে চলে আসতে নিলেই তীব্র রায়ের হাত খপ করে ধরে ফেলল। তীব্রর কাজের রায় হকচকিয়ে গেল। এত ইডিয়েট কেন তুমি? একটা মানুষ নিজের প্রতি নিজে এতটা কেয়ারলেস কি করে হয়? কফি করতে পারো না, মুখ ফুটে বললে কি হতো তোমার? তার জন্য কি আমি তোমায় শুলে চড়াতাম? ইডিয়েট, স্টুপিড, নিজের খেয়ালটা একটু রাখতে পারে না। তীব্রর ঝাঁঝালো গলার কথা শুনে রায়ের চোখ বড় বড় হয়ে গেল। সামান্য একটা বিষয়কে তিল থেকে তাল বানিয়ে কোথা থেকে কোথায় নিয়ে যাচ্ছে তীব্র। রায় তীব্রর দিকে তাকিয়ে অবাক কণ্ঠে বলে উঠল, আপনি কি কচু খেয়েছেন? রায়ের মুখে এমন কথা শুনে তীব্রর কপালে ভাঁজ পড়ে গেল। তীব্র ধমক দিয়ে বলল, স্টুপিডের মতো কথা বলছো কেন? তীব্রর ধমকে রায় কেঁপে উঠল। সাথে সাথে মিনমিনে গলায় বলল, স্টুপিডের মতো কথা আমি না, আপনি বলছেন। তীব্র রায়ের হাত টান দিয়ে অনেকটা নিজের কাছে নিয়ে এলো। শীতল কণ্ঠে বলল, আমি স্টুপিড? হঠাৎ তীব্রর এমন কাজে রায় হকচকিয়ে গেল। ভীতু ভীতু ফেস করে কাঁচুমাচু করে দাঁড়িয়ে রইল। রায়ের ভীতু ফেস দেখে তীব্র খুব হাসি পাচ্ছে। তারপরে মুখের মধ্যে গাম্ভীর্য বজায় রেখে গম্ভীর গলায় বলল, কি হলো, কথা বলছো না কেন? আমি স্টুপিড? রায় সমানে দুদিকে মাথা নাড়িয়ে গড়গড় করে বলতে লাগলো, না না, আপনি স্টুপিড হতে যাবেন কেন? আপনি তো রায়কে পুরো কথা শেষ করতে না দিয়েই তীব্র ফোরন কেটে বলে উঠল। আমি কি? তীব্রর পাল্টা প্রশ্নে রায় শুকনো ঢুক গিল। তীব্রর দিকে পিটপিট করে তাকিয়ে তুতলে বলল, আপনি হ্যাঁ বলো, আমি কি? রায় নিচের দিকে তাকিয়ে বারবার চোখের পলক ফেলতে লাগলো। কি বলবে রায়? কিছুই তো তার মাথায় আসছে না। মাথাটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে তার। রায় কিছু একটা ভেবে পুনরায় শুকনো ঢোক গিলে মিনমিনে গলায় বলল, আপনি আপনি হলেন একটা ভিলেন, মিস্টার ভিলেন। কথাটা বলেই রায় সাথে সাথে নিজের মুখ চেপে ধরল। ঘাবড়ে গিয়ে ভুল করে একটা বলতে গিয়ে আরেকটা বলার কারণে মনে মনে নিজেকে বকতে লাগলো। কাঁদো কাঁদো ফেস করে তীব্রর দিকে তাকিয়ে বলল, আমি এটা বলতে চাইনি, মুখ ফসকে বের হয়ে গেছে। তীব্র রায়কে আরেকটুকু জ্বালাতে রায় এর দিকে ঝুঁকে ফিসফিস করে বলল, মুখ ফসকে কিন্তু সবসময় মনের কথাই বের হয়। আমি কি ধরে দেবো তোমার ক্ষেত্রেও তেমনটাই হয়েছে? তীব্রর কথা শুনে রায়ের কান্না করে দেওয়ার উপক্রম হলো। দুদিকে মাথা নাড়িয়ে না করলো, যার মানে তার ক্ষেত্রে তেমনটা হয়নি। সে ঘাবড়ে গিয়ে উল্টাপাল্টা বলে ফেলেছে। রায়ের কাদো কাদো ফেস দেখে তীব্র আর নিজের মুখে গাম্ভীর্য বজায় রাখতে পারল না। মুচকি হেসে ফিসফিস করে বলল, বুঝতে পেলেন? বাহ, নামটা খুব সুন্দর, একেবারে আমার জন্য পারফেক্ট। তীব্রর কথা শুনে রায় ছোট ছোট চোখ করে তীব্রর দিকে তাকিয়ে তীব্রর হাবভাব বোঝার চেষ্টা করতে লাগলো। মিস্টার ভিলেন বলাতে কি তীব্র তার উপর রাগ করলো কিনা। তীব্র রায়ের হাতে একটা অ্যান্টিসেপটিক ক্রিম ধরিয়ে দিয়ে রায়ের নাক টেনে দিয়ে মুচকি হেসে সেখান থেকে চলে গেল। রায় তীব্রর যাওয়ার দিকে তাকিয়ে বোকার মতো তাকিয়ে রইল। মনে মনে ভাবতে লাগলো সে কি এমন বলল যার জন্য তীব্র এত খুশি হয়ে গেল। আমার বকবক রানী এমন মুখ লটকে বসে রয়েছে কেন? কি হয়েছে তার?
কোলের মধ্যে কুশন নিয়ে মলিন মুখ করে ড্রয়িং রুমের সোফার কাছে বসে রয়েছে ফাইজা। রাই ফাইজাকে মলিন মুখ করে বসে থাকতে দেখে ফাইজার পাশে বসে কথাটা বলল। ফাইজা মিনমিনে গলায় উত্তর দিল। এমনি ভালো লাগছে না। ফাইজার উত্তরটা রাইয়ের পছন্দ হলো না। রাই ফাইজার কোল থেকে কুশন টেনে নিজের কোলের উপর রাখল। কুশনের উপর ভর দিয়ে দু গালে হাত রেখে ফাইজার দিকে তাকিয়ে ফাইজাকে পর্যবেক্ষণ করতে লাগলো। রাইয়ের কাজে ফাইজা ভ্রু কুচকে রাইয়ের দিকে তাকিয়ে বলল। তোর আবার কি হলো? আমার আবার কি হবে? তোর কি হয়েছে সেটা বল। রাই একইভাবে বসে কথাটা বলল। ফাইজা রাইয়ের থেকে কুশনটা কেড়ে নিয়ে মিনমিন করে বলল। বললাম তো ভালো লাগছে না। রাই ফাইজার মাথায় গাঁটটা মেরে ঝাঁঝালো গলায় বলল। ওই সেমরি, আমি তোর ভালো লাগতেছে না শুনতে চাইছি। সকাল থেকে দেখছি মুখ লুকাইয়া রাখছস। ব্যাঙের মাথা কি হয়েছে সেটা না বলে ভালো লাগতেছে না এক গান লইয়া আসস। রাইয়ের এমন রিয়াকশনে ফাইজা হাঁ করে রাইয়ের দিকে তাকিয়ে অবাক কণ্ঠে বলল। তুই ঠিক আছিস? রাই ফোঁস করে একটা নিঃশ্বাস ফেলে বলল। আমার কিছু হয়নি, তোর কি হয়েছে সেটা বল। সত্যি বলছি, এমনিতেই ভালো লাগছে না। রাই ফাইজার দিকে ছোট ছোট চোখ করে তাকিয়ে বলল। সত্যি তো? ফাইজা মুচকি হেসে বলল। সত্যি। শাড়ি পরে হাঁটতে পারো না, তাহলে কেন শাড়ি পরেছো? থাই থাই করে এভাবে লাফিয়ে বেড়াচ্ছ, স্টুপিড একটা। তীব্রর ধমক শুনে রাইয়ের হাসি খুশি থাকা মুখটা মুহূর্তের মধ্যে চুপসে গেল। একটু আগে রাই আর ফাইজা বসে বসে ফাইজার ফোনে তাদের হাজারো স্মৃতি মিশ্রিত পুরনো ছবিগুলো দেখছিল। সেসব ছবির মধ্যে রাই নিজের একটা ছবি দেখে রাইয়ের চোখ বড় বড় হয়ে গেল। ছবির মধ্যে রাই কোমরে আঁচল গুজে কোমরে দু হাত রেখে কপালে ভাঁজ ফেলে দাঁড়িয়ে রয়েছে। ফাইজার সেই ছবিটা এডিট করে রাইয়ের মাথায় শিং লাগিয়ে দিয়েছে। সব মিলিয়ে রাইকে ঝগড়াটে মহিলার চাইতে কম লাগছে না। রাই ফাইজার দিকে চোখ রাঙিয়ে কিছু না বলে ছবিটা ডিলিট করতে নিলেই ফাইজা ছো মেরে রাইয়ের হাত থেকে ফোনটা নিয়ে নিল। ফাইজার কাজে রাই দাঁতে দাঁত চেপে বলল। তুই এই ছবি ডিলিট করবি নাকি আমি তোর ফোনে আমার যত ছবি আছে সব ডিলিট করব? রাইয়ের হুমকি শুনে ফাইজা ভেঙচি কেটে বলল। আসছে ছবি ডিলিট করতে। যা ভাগ, না তুই কোনো ছবি ডিলিট করবি আর না আমি। রাই রাগী গলায় বলল। দেখ রাজু, ভালোই বলছি ছবিটা ডিলিট কর, তা না হলে ভালো হবে না কিন্তু বলে দিলাম। ফাইজা ভাব নিয়ে বলল। এই ছবি তো আমি ভুলেও ডিলিট করব না। বেশি কথা বলবি তো এটা আমি বাড়ির সবাইকে দেখাবো। রাই দাঁতে দাঁত চেপে বলল। তুই ডিলিট করবি কি করবি না? ফাইজা ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল। করব না। রাই সুযোগ বুঝে ফাইজার হাতে থাকা ফোনটা থাবা মেরে নিতে চাইল, কিন্তু তাতে সে সফল হলো না। তার আগেই ফাইজা হাত সরিয়ে নিল। রাইয়ের হাত থেকে বাঁচতে দৌড় লাগালো। রাই ও ফাইজার পিছু পিছু ছুটল। রাই ফাইজার পেছনে ছুটতে গিয়ে তীব্রর সাথে ধাক্কা লেগে পড়ে যেতে নিলে তীব্র রাইকে ধরে ফেলে। কি হলো, কথা বলছো না কেন? এখন যদি পড়ে যেতে তাহলে কে ব্যথা পেত শুনি? পুনরায় তীব্রর ঝাঁঝালো গলার কথা শুনে রাই কেঁপে উঠল। মিনমিনে গলায় বলল। শাড়িতে বেঁধে না আপনার সাথে ধাক্কা লেগে পড়ে যেতে নিয়েছিলাম, আপনিই তো সামনে। রাইকে পুরো কথা শেষ করতে না দিয়ে তীব্র রাইয়ের দিকে রাগী চোখে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল। আমি তোমায় ধাক্কা দিয়েছি? রাই সাথে সাথে দুদিকে মাথা নাড়িয়ে না করল। মুখে কিছু বলার আগেই ফাইজা চেঁচিয়ে বলে উঠল। ভাইয়া স্মাইল প্লিজ। ফাইজার কথা শুনে রাই তীব্র দুজনেই একসাথে ফাইজার দিকে তাকাতেই ফাইজা ফটাফট কতগুলো ছবি তুলে নিল। ফাইজার কাজে অবাক হয়ে তীব্র রাই একে অপরের দিকে তাকালো। নিজেদের অবস্থান বুঝতে পেরে তীব্র তাড়াতাড়ি রাইকে সোজা করে দাঁড় করালো। ফাইজা একে একে ছবিগুলো দেখতে লাগলো। মুখের মধ্যে লম্বা হাসি ঝুলিয়ে বলল। ছবিগুলো যা জোশ হয়েছে না, পুরোই আগুন। ভাইয়া আপনি দেখবেন?